বাংলা সাহিত্যের কিছু ভৌতিক ও রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট নিবেদন রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য রেখে গেলাম তারানাথ তান্ত্রিকের গল্প প্রতিশোধ। গল্পের প্রধান চরিত্রে গল্পকার তারানাথ, কিশোরী, অমরনাথ, বিজয় চাটুর্যে, সুবলা ও সনাতন বাবু। গল্পের সূত্রধার আমি পার্থপ্রতিম। শুরু করছি আজকের গল্প তারানাথ তান্ত্রিকের প্রতিশোধ। তারানাথের সেদিন কোনো কাজ ছিল না। সন্ধ্যের দিকে এমনিতেই তার বৈঠকখানা ফাঁকাই থাকে। আজ যেন বড্ড ফাঁকা। তারানাথ বসে একা একা হুঁকো খাচ্ছে। আমাদের দেখে খুশি হয়ে বলে উঠল, আরে এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। কিশোরী বলল, হঠাৎ আমাদের কথা ভাবছিলেন যে? বড় হঠাৎ নয়, আজ সারাদিন কোনো কাজ নেই। অন্যান্য দিন কুষ্টি করাতে না হোক অন্তত হাত দেখাতে 2-4 জন এসেই যায়। দিনের খরচটা যাই হোক করে, বুঝলে না? আজ একটা পয়সাও আমদানি নেই। হাত পা কোলে করে বসে থেকে থেকে বিরক্তি ধরে যাচ্ছিল। তোমরা আশায় একটু বাঁচলাম। কিন্তু আমরা তো খদ্দের নই। তা নাই বাই হলে পয়সা না পাই আড্ডা দিয়ে তো বাঁচবো। তোমাদের তো বলেইছি যে পয়সা কম উপার্জন করিনি জীবনে। বৈষয়িক লোক হলে অনেক জমিয়ে ফেলতে পারতাম। পয়সার মায়া নেই আমার। দিন চলে গেলেই খুশি। যাওয়ার সময় আর কটা পয়সাই বা নিয়ে যেতে পারবো। চারি পেয়ালায় চা নিয়ে এলো। তারানাথ পাকা মজলিস লোক। চা খেতে খেতে সে গল্প জমিয়ে তুলল। কিছুক্ষণ নানা বিষয়ে কথা হওয়ার পর কিশোরী বলল, ভালো কথা, আজকের কাগজ দেখেছেন? তরুবালা হত্যাকাণ্ডের মীমাংসা হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী ফাঁসির হুকুমও হয়ে গিয়েছে দেখলাম। হ্যাঁ, খবরটা দেখেছি বটে। কিছুদিন আগে কলকাতায় এক কুখ্যাত পাড়ায় তরুবালা নামে একটি পতিতা মেয়ে খুন হয়। খুনি কোনো সূত্র রেখে যায়নি। তাই নিয়ে কদিন কাগজে খুব হইচই চলেছিল। আজকে কাগজে বেরিয়েছে যে খুনি ধরা পড়ার খবর। অপর একটা পতিতা মেয়ে বাথরুমে লুকিয়ে থেকে সমস্ত ঘটনাটাই দেখেছিল। এতদিন প্রাণের ভয়ে কিছু বলেনি, কিন্তু পুলিশের জেরার চাপে বিবেকের তাড়নায় সে শেষ পর্যন্ত স্বীকার করেছে। বস্তুত তার বিবৃতিকে নির্ভর করেই অপরাধীর শাস্তি হয়ে গেল। সত্যি মেয়েটার দোষ নেই। প্রাণের ভয় সবারই আছে। তাছাড়া চোখের উপর খুন দেখলে মনের অবস্থাটা কেমন হয় কে জানে। একজন মানুষকে 5 হাতের মধ্যে মেরে ফেলা হচ্ছে। উফ, ভাবা যায়? সত্যি বলেছ। খুন প্রত্যক্ষদর্শীর মনের অবস্থা কি হয় ভারী জানতে ইচ্ছা করে, কিন্তু কে বলতে পারবে? তারানাথ এবার বলল, আমি পারি। আমি আর কিশোরী তারানাথের কথায় অবাক হয়ে তার দিকে তাকান। বলে কি তারানাথ? ঠাট্টা করছে নাকি? কিন্তু সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করার মতো লোক তারানাথ নয়। তাহলে কিশোরী আমার চেয়ে আগে সমস্ত পরিস্থিতিকে সামলে নিতে পারে। সে জিজ্ঞেস করল, কি করে বলবেন? তারানাথ গম্ভীর গলায় বলল, কারণ আমি চোখের সামনে একটা খুন দেখেছি। তারানাথের কাছে অনেক অদ্ভুত গল্প শুনেছি, কিন্তু এই ব্যাপারটা একেবারে অপ্রত্যাশিত। এবার কিশোরীও কোনো কথা বলল না। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, খুন হয়েছিল বটে, কিন্তু সেই খুনের জন্য কারোর ফাঁসি হয়নি। আমি ছাড়া আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিল। কেস আদালতে ওঠে, কিন্তু পরে যে খুন করেছিল সে ছাড়া পেয়ে যায়। শুনবে এই গল্পটা? তাহলে বলি। গল্পটা শোনাবার জন্য আমাদের অনুরোধ সামান্য প্রয়োজন ছিল। তারানাথ এক কলকে তামাক সেজে বলতে শুরু করল, বছর 10 আগের কথা।
তখন আমার কাছে অমরনাথ ভট্টাচার্য বলে একজন ভদ্রলোক প্রায় আসতেন। ব্যক্তিগত একটা বিপর্যয়ে পড়েই আমার কাছে হাত দেখাতে এসেছিলেন। আমার কথা মতো রত্র ধারণ করে সে বিপদ কেটে যায়। তারপর থেকে কৃতজ্ঞতাবশতই হোক আর আমাকে ভালো লেগে যাওয়ার জন্যই হোক, সপ্তাহে অন্তত 3 দিন উনি আড্ডা দিতে আসতেন। অতি অমায়িক মানুষ, আড্ডাবাজ এবং ভালো গল্প বলিও বটে। আমাদের আলাপ খুব জমে উঠেছিল। একদিন অমরবাবু সন্ধ্যার দিকে এসে হাজির হলেন। দেখলাম উনি কিছু অন্যমনস্ক, কোনো চিন্তায় মগ্ন থাকলে যেমন হয়। চা খাচ্ছেন, হ্যাঁ হুঁ করে আমার কথায় উত্তর দিচ্ছে, কিন্তু আড্ডা যেন ঠিক জমছে না। এক সময় বলেই ফেললাম, আপনার কি কি হয়েছে বলুন তো, কিছু ভাবছেন? অমর ভট্টাচার্য এক মুহূর্তে কি ভাবলেন, তারপর বললেন, ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বললে আপনাকেই বলা উচিত। অন্য লোকে হেসে উড়িয়ে দেবে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ বলুন না, কি হয়েছে খুলে বলুন। আমার এক বাল্য বন্ধু আছে, তার নাম বিজয় চাটুর্যে। অনেকদিন বিয়ে হয়েছে বটে, কিন্তু একটি বই সন্তান হয়নি, মেয়ে সন্তান, নাম সুবালা। এখন 13। মেয়েটি দেখতে খুব সুন্দরী, পড়াশুনোতেও ভালো। বিজয় প্রাচীনপন্থী গোড়া লোক নয়। মেয়েকে সে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে বিয়ে দিতে চায়। সবই তো ভালো চলছিল, কিন্তু কিন্তু হঠাৎ এক বিপদ এসে উপস্থিত হয়েছে। সুবলা আজকাল কেমন কেমন সব কথাবার্তা বলতে শুরু করেছে, যার কোনো মানে হয় না। এমন সব অসংলগ্ন কথা। বিজয় খুব ভয় পেয়ে গিয়েছে। সে সন্দেহ করছে যে সুবলার বোধহয় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিচ্ছে। কি ধরনের কথা? অশ্লীল কিছু? আদৌ না। সবার সঙ্গে বসে আলাপ করতে করতে থেমে গিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে, তারপর ঘুম ঘুম ভাবের মধ্যে নানা অদ্ভুত 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 কথা বলে চলেছে। সে কথাগুলো কি? অমর ভট্টাচার্য বললেন। সে ঠিক বলতে পারবো না, তবে আপনি চলুন না একবার। আপনি তো নানা রকম কিছু জানেন, হয়তো আপনাকে দিয়ে বিজয়ের একটা উপকার হয়ে যাবে। সুবলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আপনি একবার চলুন। হ্যাঁ, বিজয়বাবু কোথায় থাকেন? এই তো এই কাছেই, অবিনাশ দত্ত লেনে। কাল যাবেন? আমার কৌতূহল জেগে উঠল। বললাম, বেশ তো, বলে রাখবেন আপনার বন্ধুকে, কাল সন্ধ্যার দিকে যাওয়া যাবে। ঠিক আছে, আমি এসে আপনাকে নিয়ে যাব, তৈরি থাকবেন। হ্যাঁ। পরের দিন গেলাম বিজয় চ্যাটার্জির বাড়ি। সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ, তবে সচ্ছল অবস্থা। ভদ্রলোক বেশ সুপুরুষ। 40 পেরিয়েও চুলে পাক ধরেনি বা কপালে একটু ভাঁজও পড়েনি। আমাকে আপ্যায়ন করে বসিয়ে বললেন, বড় বিপদে পড়েছি ঠাকুরমশাই। আমার এই একটিমাত্রই সন্তান, ওর যদি কিছু হয় তাহলে আমাদের আর কোনো সন্তান থাকবে না। শুনেছেন তো সব আমাদের কাছে। মেয়েটিকে একবার ডাকুন দেখি। বিজয়বাবু নিজে গিয়ে হাত ধরে সুবালাকে নিয়ে এলেন। অমর ভট্টাচার্য ঠিকই বলেছিলেন, মেয়েটি অপরূপ সুন্দরী। বাড়ন্ত গরমের জন্য সত্যিকার বয়সের চেয়ে অনেক বড় দেখায়। সুবলা ঘরে ঢুকতেই আমি চমকে সোজা হয়ে বসলাম। মেয়েটি সাধারণ মেয়ে নয়। আমাদের তন্ত্রশাস্ত্রের কিছু কিছু অতি অলৌকিক দেহলক্ষণের বর্ণনা আছে, সুবলার শরীরেও সেগুলি বর্তমান। আমার চমকে ওঠা বিজয়বাবু লক্ষ্য করেছিলেন, কিন্তু মেয়ের সামনে কিছু জিজ্ঞাসা করলেন না। আমি আদর করে কাছে বসিয়ে সুবলার সঙ্গে কথা বলতে লাগলাম।
বেশ স্বাভাবিক মেয়ে, কোনো দিক থেকে কোনো ব্যতিক্রম নেই। কিছু পরে বিজয়বাবুকে বললাম, যান ওকে ভেতরে দিয়ে আসুন। যাও তো মা, ভেতরে গিয়ে মাকে বলো খাবার পাঠাতে। সুবলা চলে যেতে আমি প্রথমে বললাম, ভয় নেই বিজয়বাবু, আপনার মেয়ের কোনো অসুখ করেনি, এটা পাগলামির পূর্বাভাস নয়। আপনার মেয়ের শরীরে কয়েকটা দিব্য লক্ষণ রয়েছে। কী লক্ষণ তা আমি বলবো না, অন্যের চেয়ে আপনার মেয়ে কিছুটা আলাদা হবে, এ আপনি রোধ করতে পারবেন না। বিজয়বাবু অপ্রসন্ন মুখে চুপ করে রইলেন। বুঝলাম আমার ব্যাখ্যা তার ঠিকমতো মনোভূত হয়নি। তা আমি আর কি করতে পারি? মেয়ের তো কোনো অসুখ নেই বা অপদেবতা ভর করেনি যে আমি মাদুলি দিয়ে কি যোগ্য করে সারানোর চেষ্টা করব। এমন সময় বাড়ির ভেতর থেকে একটা হইচই শব্দ শোনা গেল, কয়েকজন মহিলার সম্মিলিত কণ্ঠস্বর। বিজয়বাবু তাড়াতাড়ি করে উঠতে উঠতে বললেন, ওই ওই সুবলা বোধহয় আবার অমন করছে। আসুন ঠাকুরমশাই আমার সঙ্গে, দেখে যান। সামান্য ইতস্তত করে তার পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকলাম। লম্বা বারান্দা পেরিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালেন বিজয়বাবু। সেই ঘর থেকে গোলমাল ভেসে আসছে। দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উকি দিলাম। দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে সুবালা, চোখ দুটো অর্ধেক বোঝা। সেই অবস্থাতেই বিড়বিড় করে কি যেন বলছে। আমাকে দেখে ঘরের মহিলারা ঘোমটা টেনে দিলেন। বিজয়বাবুকে বললাম, ওদের একটু সরে দাঁড়াতে বলুন তো, আমি একবার আপনার মেয়ের কাছে যাব। বিজয়বাবুকে কিছু বলতে হলো না। আমার কথা শুনে মেয়েরা নিজে থেকেই ঘরের এক কোণে সরে গেলেন। আমি গিয়ে হাঁটু গেড়ে সুবালার পাশে বসে ডাকলাম, সুবালা। শুনতে পেল কিনা বোঝা গেল না, অন্তত বাইরে থেকে কোনো প্রতিক্রিয়া প্রকাশ পেল না। মনে মনে ইষ্ট স্মরণ করে সুবালার গায়ে হাত বুলিয়ে দিতেই তার কথা বন্ধ হয়ে গেল, যেন সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। জানোই তো মধুসুন্দরী দেবী আমাকে ওই ধরনের কয়েকটি ক্ষমতা দান করেছিলেন। সুবালাও শান্ত হয়ে এলো, গভীর নিঃশ্বাস পড়তে লাগলো। আমি মৃদু গলায় বললাম, বলো মা, কি বলছিলে বলো। খোকা পড়ে যাচ্ছে যে, আমি পড়ে যাচ্ছি, পেছন থেকে ঠেলে দিল। আমার কোলে খোকা। কে খোকা? আমার খোকা। তোমার ছেলে? মাথায় কি কষ্ট, উফ, পাথর এসে লাগলো মাথায়। কে ধাক্কা দিল তোমাকে? আর কোনো উত্তর নেই। এবারে সত্যি ঘুমিয়ে পড়েছে মেয়েটি। বিজয়বাবুকে বললাম ওকে বিছানায় শুইয়ে দিতে। বাইরে এসে বিজয়বাবুকে বললাম, কিছু বুঝতে পারলেন? আগে না, মানে ঠিক। আপনার মেয়ে জাতিস্বর। জাতিস্বর? হ্যাঁ, সুবলা সম্ভবত আগের জন্মের কথা মনে করতে পারে। যেসব কথাকে আপনারা অসংলগ্ন বলে মনে করছেন, তা আসলে ওর আগের জন্মে ঘটে যাওয়া ঘটনা। এই কারণেই ওর শরীরে নানা দিব্য লক্ষণ রয়েছে। জাতিস্বর হওয়া আত্মার খুব উঁচু অবস্থার পরিচয়। তাহলে এখন আমাদের কি কর্তব্য? কিছুই না, এভাবে আপনি কেটে যাবে। আমি আরো একটি জাতিস্বর মেয়েকে দেখেছিলাম। বয়স বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে জন্মান্তরের স্মৃতি কমে আসতে থাকে। সুবালার কতদিন এরকম হয়েছে? আগে তা প্রায় বছরখানেক তো হবে। তাহলে তো অনেক বেশি বয়সে শুরু হয়েছে বলতে হবে। জন্মান্তরের স্মৃতি সাধারণত 5-6 বছর বয়সে জেগে উঠে এই বয়সে মিলিয়ে আসতে থাকে। যাক, কিছু না করে শুধু দেখে যান, সুবালা আপনি সেরে যাবে। সেদিন ফিরে চলে এলাম। তারপর কয়েক বছর ধরে মাঝে মাঝে বিজয় চ্যাটুর্যের বাড়ি গিয়েছি। কখনো বা উনি আর অমরনাথ আমার কাছে এসে সুবালার খবর দিয়েছেন। মোটের উপর বলতে গেলেন 2 বছরে আমরা সুবলার গত জন্ম কি ঘটেছিল সেই সম্বন্ধে একটা ধারণা করতে পারলাম। বিভিন্ন সময়ে আচ্ছন্ন অবস্থায়
সুবলা যা বলেছিল তার উপরে নির্ভর করেই আমরা কিছু জোড়াতালি দিয়ে সমস্ত ব্যাপারটা আন্দাজ করেছিলাম। কিন্তু আমাদের আন্দাজ যদি সত্য হয়ে থাকে কেন, নিশ্চয়ই সত্য, কারণ পরে যা ঘটেছিল তাতে আর কোনো সন্দেহ নয়, সে বড় মর্মান্তিক ঘটনা। এবার কিশোরী বলল, আপনারা কি আন্দাজ করেছিলেন? তারনাথ একটু মৃদু গলায় বলল, সুবালা ওই ঘোর লাগা অবস্থায় প্রায় বলতো সে তার ছেলেকে নিয়ে যেন কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে, মাথায় আঘাত পাওয়ার কথা বলতো। একদিন ও টান করে চুল বেঁধে এসেছে, দেখলাম বাঁ দিকের কপালে একটা লম্বা দাগ, পুরনো ক্ষত শুকিয়ে এলেও যেন দাগটা শুকিয়ে যায়নি। বিজয়বাবুকে বলতে তিনি বললেন, ওটা সুবালার জন্মদাগ, ও হওয়ার পর থেকে এই দাগ ওর কপালে ছিল। খেয়াল করেছেন কি যে সুবালা আচ্ছন্ন অবস্থায় মাথায় যেখানে আঘাত লাগার কথা বলে এই দাগটাও ঠিক সেখানে? তাও কি হয়? গত জন্মের আঘাতের দাগ এই জন্মে ফুটে উঠেছে? জানি না, তবে পৃথিবীতে অনেক কিছু যে সম্ভব সে তো দেখতেই পাচ্ছেন। যাগ্গে 2 বছরে যা জানতে পেরেছিলাম তা খুব স্পষ্ট না হলেও মোটামুটি এই: সুবলা গত জন্মে একটি শিশু সন্তান নিয়ে বিধবা হয়। পরে কে বা কারা কোনো উঁচু স্থান থেকে, সম্ভবত কোনো টিলার উপর থেকে সন্তান সহ সুবলাকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করে। কিন্তু কেন হত্যা করে এবং হত্যাকারীর নাম কি, এইসব খবর আমরা কিছুতেই জানতে পারি। এখানে এসেই সুবলার কথা আটকে যেত। মনের উপর চাপ পড়লে ক্ষতি হতে পারে ভেবে আমিও আর জোর করিনি কখনো। এখানে একটা কথা বলে রাখি, এই ঘটনায় আমি বুঝতে পেরেছিলাম মাতৃস্নেহ কি জিনিস। সন্তানের প্রতি মায়ের টান বিশ্বের একটা বড় শক্তি। সুবলা মাত্র 13 বছরের কিশোরী, এই জন্যে এখনো সে মা হয়নি। কিন্তু আধো অজ্ঞান অবস্থায় যখন সে বলতো খোকা পড়ে যাচ্ছে, খোকাকে বাঁচাও, তখন তার মুখের যে ব্যাকুলতা ফুটে উঠত তা মাতৃহৃদয়ের গভীর অভিব্যক্তি ছাড়া হয় না। গত জন্মে হারানো ছেলের প্রতি সুবলা অনেকটা স্বাভাবিক হয়ে এলো। এইভাবে আরো 2 বছর কেটে যাওয়ার পর আস্তে আস্তে সুবলা অনেকটা স্বাভাবিক হয়ে এলো। এখন তার বয়স হলো 17। একদিন বিকেলে অমরবাবু এসে বললেন, একটা ভালো খবর আছে, বেশ বড় রকমের ভোজ আসন্ন। কি ব্যাপার, গৃহিণী পুত্রমুখ দর্শন করবেন নাকি? আরে দূর, আপনার যেসব কথা, এই বয়সে আবার। যাকে কথা হচ্ছে, এই আমাদের বিজয় চাটুর্যের মেয়ে বোধহয় বিয়ে লাগলো। কার? সুবলার? হ্যাঁ, আগামী পরশু পাত্রের বাবা দেখতে আসছেন জগদ্দলপুর থেকে। প্রবাসী বাঙালি, পাত্র সেখানেই ব্যবসা করে। বিরাট অবস্থা। মেয়ে সুন্দরী শুনে দেখতে আসছেন। নইলে বিজয়ের যা আর্থিক সংগতি, এরকম ঘরে তারা ছেলের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতো না। আপনিও আসুন না ওদিন। বিজয় আমাকে বলেছিল আপনাকে নিয়ে যেতে। একটা শুভ দিন, আপনার মতো সদ্ব্রাহ্মণ উপস্থিত থাকলে সুবলার মঙ্গলই হবে। মেয়েকে দেখার জন্য বিজয় চাটুর্যের বাড়ি গেলাম অমরের সঙ্গে। এইসব সামাজিক উৎসব আমার ভালো লাগে। তারপর মেয়ে দেখানো ব্যাপার, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে নিশ্চয়ই। আমি চিরদিনই ভোজন রসিক। ধুতি চাদর চাপিয়ে বিকেলে গিয়ে হাজির হলাম। তখনও ছেলের বাবা এসে পৌঁছায়নি। বিজয়বাবু আমাদের আদর করে নিয়ে বৈঠকখানায় বসালেন। তামাক এলো, চা এলো। বিজয়বাবু এবার সুবলাকে ডেকে এনে প্রণাম করিয়ে নিয়ে গেলেন। সুবলা যেন হঠাৎ অনেকখানি লম্বা হয়ে গিয়েছে, চোখ মুখ যেন তুলি দিয়ে আঁকা। সত্যি সুন্দরী বটে। মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। জীবনে এমন ব্যর্থ আশীর্বাদ করিনি। বিজয় চাটুর্যে বললেন, ঠাকুরমশাই কিন্তু আজ রাত্রে এখানে খেয়ে যাবেন। মাংস চলে তো? খুব চলে। আমি ঘন্টা নাড়া পুরুত বামন নই। সবারই মন বেশ ভালো। বিজয়বাবুর মনের আনন্দ কিছুটা বাইরে বেরিয়ে আসছে। কেনই বা হবে না?
বড়লোকের ঘরে মেয়ে দিতে চলেছেন। বিয়ে প্রায় ঠিক বলতে গেলে। পাত্রের কে এক আত্মীয় মেয়ে দেখে গিয়ে ওখানে দারুণ প্রশংসা করেছেন। আজ বাবা দেখে গেলেই পাকাপাকি হয়ে যায়। সন্ধ্যে ঠিক 7টার সময় দরজার কড়া নড়ে উঠল। বিজয় ব্যস্ত হয়ে বেরিয়ে গিয়ে একটু পরেই এক দোহারা চেহারা সুপুরুষ পৌরুল ভদ্রলোককে নিয়ে ঘরে ঢুকলেন। আলাপ করিয়ে দিয়ে বিজয়বাবু বললেন, ইনি হচ্ছেন সনাতন মুখোপাধ্যায়, পাত্রীর বাবা। আমরা নমস্কার করলাম। সনাতনবাবু আমাকে প্রণাম করার ধার দিয়েও গেলেন না। অর্থ থাকলেও অনেক ধনী ব্যক্তির ব্যবহারে একটা নম্রতা থাকে। ইনি সে দলে নন, বেশ জবরদস্ত লোক। আমাদের নমস্কারের উত্তরে একটা দায়সারা প্রতি নমস্কার করেই তাড়া দিয়ে বললেন, চাটুর্য মশাই, মেয়েকে আনুন, আমার হাতে বেশি সময় নেই, এক্ষুনি আবার উঠতে হবে। কলকাতায় এসেছিলাম ব্যবসার একটা জরুরি কাজে, ভাবলাম একবার যখন এসেছি তখন দেখে যাই, নইলে এমনিতেই তো আর বড় একটা আশা হয়ে ওঠে না। এমন 2-4টি কথায় ভদ্রলোক বেশ স্পষ্ট বুঝিয়ে দিলেন তার আর বিজয়বাবুর মধ্যে অবস্থার বিস্তর প্রভেদ। বুঝিয়ে দিলেন যে তিনি নেহাত ব্যবসার কাজে আসতে হয়েছিল বলেই দয়া করে মেয়েকে দেখে যাচ্ছেন। বুঝলাম বিয়ে তো হয়তো হবে, কিন্তু কুটুম্বের দিক দিয়ে বিজয়বাবুর বিশেষ সুখ হবে না। কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতার অত সম্মান জ্ঞান থাকলে চলে না। বিজয়বাবু তাড়াতাড়ি করে ভেতরে গেলেন মেয়েকে আনবার কথা বলতে। আমরা মুখ নিচু করে নীরবে বসে রইলাম। একজন লোক আছে যাদের সামনে কিছুতেই আড্ডা জমানো যায় না। সনাতন মুখোপাধ্যায় সেই রকম লোক। একটু বাদেই ভেতর থেকে খাবার এলো, মেয়েদের হাতে তৈরি খাবার। সনাতনবাবু সেসব স্পর্শ করলেন না, কেবল চা খেলেন 1 কাপ, আর অনর্গল মেয়ে দেখানোর জন্য তাড়া দিতে লাগলেন। বিজয়বাবু মুক্তকচ্ছ হয়ে বারবার সে তাড়ার বাড়ির ভেতরে পৌঁছে দিতে আসতে লাগলেন। বস্তুত এমন অভব্য মানুষ খুব কম দেখেছি। এবার ঘটল আসল ঘটনা, যে কাহিনী বলবার জন্য বসেছি। একটু বাদেই যে একটা বিরাট কিছু ঘটতে চলেছে তা আমরা ঘুণাক্ষরেও জানতে পারিনি। বেশ সুন্দর পরিবেশ, একটা বিয়ের প্রকথন হবে। কিছু বাদে একটি ভোজের আভাস রয়েছে। কে জানতো কি ভয়াবহ ব্যাপার ঘটতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে। ভেতর বাড়ির দিক থেকে চুরির শব্দ হতে বিজয়বাবু উঠে গিয়ে সুবলাকে হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গেলেন। আমি বেশ ভালো করে তখন তার মুখ দেখছিলাম। হলপ করে বলতে পারি সেই মুখে তখন কোনো অস্বাভাবিক বা পাগলামির চিহ্ন ছিল না। আমি সুবলাকে বসাতে জায়গা করে দেব বলে উঠে সরে যাচ্ছি। অমরনাথও সরে বসবার উদ্যোগ করছে। হঠাৎ এমন একটা অদ্ভুত আওয়াজে মুখ তুলে তাকিয়ে পাথর হয়ে গেলাম। সুবলার চোখ বিস্ফারিত, জিজ্ঞাংসু উন্মাদের মতো সে তাকিয়ে আছে সনাতন মুখুজ্জের দিকে। সনাতনবাবুও বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়েছেন। সুবলার সমস্ত শরীরের পেশি শক্ত হয়ে গিয়েছে, তার চোখে ক্রোধ জ্বলে উঠেছে, ঠোঁটের ভঙ্গি ক্ষিপ্ত। বিজয়বাবু ভয় পেয়ে গিয়ে কি যেন বলতে যাচ্ছিলেন। তার মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। অনেকদিন মেয়ে এমন করেনি, একেবারে সেরে গিয়েছে এই ভরসায় তার বিয়ের ব্যবস্থা করেছিলেন। আজ এত বছর পরে আবার সুবলা এমন হবে কে জানত। তিনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই ঘরের মধ্যে সুবলার তীব্র আক্রোশপূর্ণ গলা ছড়িয়ে পড়ল। ওই লোকটাই আমার খোকাকে মেরে ফেলেছে, লোকটাই আমার খোকাকে আমাকেও মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলেছে। বলে কি সুবলা? বিয়ে তো আর হচ্ছেই না, কিন্তু এতে ব্যাপার অন্যদিকে অনেক দূর গড়িয়ে যেতে পারে। বিজয়বাবু ধমক দিয়ে বললেন, হ্যাঁ কি বলছিস তুই? চুপ কর। কাকে কি বলা? সুবলা কান লাগানির মতো ফুঁসছে। টাকার জন্য বলছে, করেছিলি, টাকার জন্য দাদাকে মেরে শান্তি হয়নি, দাদাকে মেরে শান্তি পাওয়ার জন্য আমার সম্পত্তি পাওয়ার জন্য থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি, আর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। এবার তোকে কে বাঁচাবে? এবার তোকে কে বাঁচাবে? সনাতন বাবুর মুখ সাদা হয়ে গিয়েছে। অবাস্তব অসম্ভব বিভীষিকা দেখে মানুষের মুখ যেমন হয়। তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন, বৌদি। সেই মুহূর্তে সুবলা টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। বিজয়বাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। অমর ভট্টাচার্য বারবার বলছে, চলে যান সনাতন বাবু, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান।
আমি তাকে থামাতে গিয়ে সনাতন বাবুর সামনে গিয়ে বললাম, বৌদি বৌদিকে? সনাতন বাবু ঠক ঠক করে কাঁপছেন। বললেন, বৌদি বলে কাকে ডাকলেন? কাকে ঠেলে ফেলে দিয়েছিলেন বাহার থেকে? সনাতন বাবু আর কোনোদিন কোনো কথা বলার সুযোগ পাননি। আমার পেছন থেকে হঠাৎ বিজয়বাবু ধর ধর চিৎকার করে উঠলেন। আমি চমকে পেছন ফিরে তাকিয়ে দেখলাম সুবলা একটা বিরাট মঠি নিয়ে ঘরে ঢুকছে। তার কাপড় প্রায় খুলে গিয়েছে, চোখে খুনির দৃষ্টি। আরো পিছনে দৌড়ে আসছেন মহিলারা। ব্যাপারটা চোখে নিমেষে ঘটে গেল। অমরবাবু ঘাট থেকে নেমে আমি আর বিজয়বাবু এগিয়ে গিয়ে বাধা দেওয়ার আগেই সুবলা ঝড়ের বেগে দৌড়ে এসে সনাতন মুখুজ্জের গলায় মটিটা বিকৃত একটা শব্দ করে সনাতন বাবু পড়ে গেলেন। পিনকিরি রক্ত ছুটছু বলা পড়ে গেল অজ্ঞান হয়ে। মিনিট 10 পরে মোড়ের ডাক্তারখানা থেকে যখন ডাক্তার নিয়ে ফিরে এলাম, তখন আর সনাতন বাবুর দেহে প্রাণ নেই। ঘন্টা 2 পরে সুবলার জ্ঞান ফিরেছিল, কিন্তু এসব ঘটনা তার কিছুই মনে নেই, সম্পূর্ণ স্বাভাবিক। সনাতনবাবু ছেলে কেস চেপে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ ছাড়েনি। পুলিশ সুবলার বিরুদ্ধে খুনের অভিযোগ আনে, কিন্তু জর্জ বুদ্ধিমান, এই খুনের কোনো মোটিভ নেই। তাছাড়া আসামি পক্ষ থেকে বলা হয়েছিল মেয়ে পাগল। আমার আর অমর ভট্টাচার্যের সাক্ষ্যেও কাজ হয়েছিল। সুবলা খালাস পেয়ে যায়। গত জন্মে টাকার লোভে বিধবা সুবলা তার সন্তানকে হত্যা করেছিল সনাতন। সেই সম্পত্তি পেয়েই জব্বলপুরে ব্যবসা ফেঁদেছিল সে। এদিকে কলকাতার বিজয় চ্যাটুর্যের ঘরে জন্মগ্রহণ করে সুবলা। ভগবানের মার বড় সাংঘাতিক হয়। কোথা থেকে সনাতন মুখুজ্জেকে এসে শাস্তি নিয়ে যেতে হবে। নিজের জন্য এতটা নয়, কিন্তু তার সন্তানের মৃত্যুর কথা বলতে পারেনি সুবলা। সনাতনকে দেখা মাত্র দপ করে জ্বলে উঠেছিল জন্মান্তরের স্মৃতি। তার নাত এবার থাম। অন্যদিন গল্পের শেষে কিশোরী যাই হোক একটা টিপ্পিনি কাটে, আজ সেও দেখলাম চুপ করে রইল। বাইরে ল্যাম্পপোস্টে আলো জ্বলে উঠেছে, ঘরের মধ্যে যেন একটা বিষণ্ণতা। তারা তো আর কোনো কথা বলছে না। শেষে আমি প্রস্তাব ভেঙে বললাম, আজ তাহলে যাই, আর একদিন আসবো। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প প্রতিশোধ। আজ গল্প পাঠে অরূপ এবং রেখা, গল্পের সূত্রধার পার্থপ্রতিম, শব্দগ্রহণে সংকেত স্টুডিও, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে সিড, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু। ধন্যবাদ জানাই সংকেত অডিও স্টোরির গোটা টিমকে আমাদের পাশে থাকার জন্য। আর আপনারা যদি ভৌতিক গল্প ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন সংকেত অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটি থেকে। লিংক ডেসক্রিপশন বক্সে থাকলো। তাহলে আজকের মতো আসি। আবার আসবো গল্পের ঝুড়িতে কিছু ভৌতিক ও রোমাঞ্চকর কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।